নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণমনয় প্রথমেই আমরা যা শুরু করি আপনাদের কথা, আপনাদের বক্তব্য। কিন্তু আজ এই জয়ন্ত সিং নিয়ে যখন বক্তব্য জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে, আমাদের প্রতিনিধিরা বক্তব্য দিতে গিয়ে এখনো তারা ভয়ে রয়েছেন। প্রথমেই শুনে নেব অভিযোগকারিনী এবং তারই সঙ্গে স্থানীয় বাসিন্দারা, তারা ঠিক কি বলছেন এবং কতটা আতঙ্কে। পরপর শোনাবো। ওরা যে অন্যায় করে গেছে বা নোংরামো করে যাচ্ছে, এদের যে কিভাবে প্রতিকার করা হবে আমরা সেইটাই চিন্তা করছি। আর দিনের পর দিন আমরা ভয় পাচ্ছি, এদের সত্যি কি এরা সাজা পাবে নাকি এইগুলো কদিনের জন্য ওদের লুকিয়ে রাখা হচ্ছে, এইটাই আমরা ভাবছি। একটা টিমের মধ্যেই দুজনের মারপিট হয়েছিল, সেইটা থেমে গেছিল, বড়রা থামিয়ে দিয়েছে। ওটা গিয়ে অ্যাটাক করেছে 15ই ফেব্রুয়ারি যখন আমি বাচ্চা মেয়ে নিয়ে ঢুকছি। আমার বাচ্চা মেয়ের সঙ্গে সামনে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার সামনে এত বাজে কথা, এত নোংরা কথা আমরা জীবনে শুনিনি, সত্যি কথা জীবনেই শুনিনি। এই যে জয়ন্ত সাগরেদ, এখানে কি জঙ্গা ছিল? হ্যাঁ, জঙ্গা বলে ছেলেটি ছিল, আরও কিছু ছেলে ছিল, তাদের আমি মুখ চিনি। কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে 4 জন মিলে চ্যাংডালা করে মারছে, জঙ্গা মারছিল, সেক্ষেত্রে এই জঙ্গাই এখানে এসেছিল। হ্যাঁ, একদম। তার হাতে পিস্তলও ছিল। হ্যাঁ, পিস্তল। পুলিশে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। জঙ্গা ধরাও পড়েছিল, সে জেলও কেটেছে। কিন্তু পরবর্তী ব্যাপারটা হচ্ছে গিয়ে পাড়ার মধ্যে হঠাৎ করে এরকম মেয়ে ছেলেদের উপর যেই অ্যাটাকটা করেছে সেটা কি ঠিক হয়েছে, সেটা তো তখন ভালোভাবে দেখাতে পারেনি সাংবাদিকরা। আচ্ছা, আপনারা কি ভয় আতঙ্কে রয়েছেন? 100 বার ভয় তো পাবোই। বলুন, যেরকম মানে ওদের কাজকর্ম, সে তো আমরা একটা মেয়ে ছেলে, আমাদের তো রাস্তাঘাটে বেরোতে হয়, আমাদের বাচ্চা কাচ্চারা রয়েছে, তারাও পড়াশোনা করে বা রাস্তাঘাটে বেরোতে হয়। পরবর্তীকালে কোনোদিনও যদি আমাদের উপরে কিছু হয় তখন প্রশাসন কতটা কি করবে সেটা তো আমরা বলতে পারছি না। সুতরাং এই প্রসঙ্গটাই বারবার করে সামনে চলে আসছে যে এতদিন ধরে কি কারণে এই বাড়ন্ত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই সেদিকে আমরা নজর দিয়ে নেব। আজকে জনগণমনতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আড়িয়াদয়ে তালতলা ক্লাবে কিভাবে চলতো নারকীয় অত্যাচারের ঘটনা, আতঙ্কে কি এলাকাবাসী, এবং তারই সঙ্গে জমিতে কি জয়ন্তের প্রাসাদোপম এই বাড়ি জানেই না পুরসভা। এই সমস্ত প্রশ্নের আমরা উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষ, রয়েছেন বিজেপির তরফ থেকে শীলভদ্র দত্ত, রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, রয়েছেন আমাদের সঙ্গে সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমেই যে প্রসঙ্গ, যে প্রশ্ন উঠে আসছে আলোচনা, অর্থাৎ কেন কি করে এই ঘটনা ঘটছে, শুধু নয় কিসের পরিপ্রেক্ষিতে এই প্রাসাদোপম বাড়ি, এবং জয়ন্ত ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারপরেও কেন আতঙ্কের পরিবেশ রয়ে যাচ্ছে। শিলভদ্রদা, কি মনে হয় কেন এই পরিবেশ রয়ে যাচ্ছে? কোথায় গলদ বা কোথায় বা ছত্রছায়া? না, আপনি একটা মানে জয়ন্ত বা কি আজ থেকে 7 বছর আগে ওখানকার মানুষও জানতো না, একটা দুদলা ছেলে, সে হঠাৎ জয়ন্তে পরিণত হলো কেন? আর একটা শুধু আড়িয়াদাও, একটা দক্ষিণেশ্বর তো নয়, এরকম জয়ন্ত সিপিএমের আমলে কোথাও শাহজাহানের নামে, কোথাও বুলেটের নামে, কোথাও জেসিবির নামে ছড়িয়ে পড়েছে। আজকে তৃণমূলের আমলে তো ছড়িয়ে পড়েছে চারপাশে। সুতরাং এই জায়গাতে আপনি এদের সৃষ্টিকর্তা কারা, এদের সৃষ্টি করছেন কারা? আজকে কোথা থেকে, আজকে জয়ন্ত আজকে নয়, এর আগেও গুলিগালি পড়েছিল একজন প্রমোটারকে, জেল হয়ে অ্যারেস্ট হয়েছিল, সে বেল পেয়ে চলে এলো। আজকে সবাই ঘাট থেকে নামিয়ে দিচ্ছেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তো, জয়ন্ত এর আগে যখন অ্যারেস্ট হয়েছিল কোন মহিলা কাউন্সিলর খাবার নিয়ে জেলে গিয়ে দেখা করতেন, তিনি কার আত্মীয়া, একটু খোঁজ করে দেখুন। আমি কারোর নাম বলতে চাই না, আমি কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে চাই না। তাকে কার আত্মীয়া, কোথায় যেতেন, কেন যেতেন, কী করতেন, এসবগুলো যদি খোঁজ করেন ওখানে গেলে আপনাদের সাংবাদিকরাও জানতে পারবেন। আজকে সবাই ঘাট থেকে নামিয়ে দিচ্ছে, তবে স্ক্রিপ্টটা বড় হালকা। কারণ সৌগতবাবুকে মাঝরাতে ভয় দেখাচ্ছেন, তারপরেই দেখলাম সেই সৌগতবাবু ভয় পেয়ে গেলেন, তখন মদন মিত্রকে ভয় দেখাচ্ছেন। এত বড় সাহস হয়ে গেল এই নির্বাচনেও, আমি প্রার্থী ছিলাম, পরাজিত হয়েছে, এই নির্বাচনেও বুথে রিগিং করেছে জয়ন্তের নেতৃত্বে। তা তখন মনে পড়েনি যখন এদের দিয়ে কাজ করিয়েছিলেন। আপনি অভিযোগ জানিয়েছিলেন নাম করে? হ্যাঁ, প্রত্যেককে বলা হয়েছে, জানানো হয়েছে, নিশ্চয়ই জানানো হয়েছে। এখন দেখুন, ভোটের দিন একটা ঘটনা ঘটছে, সেটাকে নিয়ে
তো কতবার বারবার জানানো হয়েছে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে, ওই ইয়েটা কমপ্লেনটার সঙ্গে তো অন্য কমপ্লেন মেলে না, ভোটের দিনের যে কমপ্লেন। তা এই জিনিস হয়েছে, এটা সবাই দেখে, সবাই জানে। আজকে কে ঘাড়ে নেবে, সব থেকে ছেড়ে দিয়ে, সব ব্যাটাকে ছেড়ে দিয়ে ওই বেড়ে ব্যাটাকে ধর বলে যে কাউন্সিলরের স্বামীর নামে পাঠিয়ে দিয়েছেন আরেক প্রমোটারের নামে, সে প্রমোটারের নামেও কি কেস পেস আগে ছিল, সব এখন সবাই ছেড়ে দিতে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু জায়ান্তরা জন্ম নেয় কেন? আজকে কেউ জানতো না পুরসভা জায়ান্ত চাকরি পেল কার দৌলতে, তার ভাই চাকরি পেল বরানগর পুরসভায় কার দৌলতে, এগুলো ওখানকার মানুষ জানে না। আজকে সবটাই করেছেন, সবটার পিছনেই সবাই আছেন। এখন যখন ও ছেলেটা বিপদে পড়েছে, সবাই পাশ কাটাতে চাইছেন, কারণ একটা জায়ান্ত চলে গেলে পরে আবার একটা জায়ান্তকে জন্ম দেবেন এরা যতদিন থাকবেন এরা এইভাবেই করে যেতে চাইছেন, এরা এইভাবেই চলতে চাইছেন। কিন্তু এই মানুষগুলোর জন্যই এলাকার মানুষ কেন বিপদগ্রস্ত হবেন? আজকে একটা কোথায়, এটা কি তালিবানি শাসন হয়েছে নাকি যে নিয়ে গিয়ে তাকে পিটোচ্ছে, এ করছে, সে কি ওখানকার বিচারক নাকি? এলাকার মানুষ কেন এই মুহূর্তে আতঙ্ক থাকবেন, এই প্রসঙ্গ নিয়ে আমরা শুভময়দার কাছে যাব, কিন্তু তার আগে আমরা শুনে নেব আজ যখন ক্লাবে নিয়ে আসা হয়েছিল এই তালতলা ক্লাবে পুরো বিষয়ে পুনর্নির্মাণ করার জন্য, সেই সময় যখন পুলিশের গাড়িতে জায়ান্ত ছিল, সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছিল শোনাবো। নেতাদের সাথে সবাই নেতাদের সাথে সবার ছবি। শুভময়দা, এই যে পরিবেশটা একটা তৈরি হয়েছে, এই মুহূর্তে কিন্তু জয়ানকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তারই সঙ্গে কোথাও কিন্তু আতঙ্কের জায়গা যে সরে গেছে, এটা কিন্তু সাধারণের মুখ থেকে এখনো পর্যন্ত আসছে না। তারা এখনো ভয়ে রয়েছেন, এখনো আতঙ্কে রয়েছেন, ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে চাইছেন না। কি বলবেন শুভময়দা? দেখুন, এই যে এটা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা সেই ব্যবস্থাটা ঠিকভাবে চলছে না, তার একটা উদাহরণ আর কি। আমি কয়েকটা তথ্য একটু না দিলে চলবে না। সেটা হচ্ছে দমদমের লোকসভা নির্বাচন নিয়ে, যেখানে শিলভদ্রদা বললেন সত্যিই তো উনি হেরেছেন আমাদের যে নিয়ম সেই নিয়মে। যে ভোটটা 5,28,000 মতন পেয়েছেন সৌগতবাবু, শিলভদ্রদা পেয়েছেন 4.5 লাখের ওপর, 2,40,000 পেয়েছেন সুজনবাবু, এবং আপনি যদি হিসেব করেন 42% একটু কম পেয়েছেন সৌগত রায়, এবং ভোট পড়েছে কিন্তু 74%। অর্থাৎ এই জায়গায় যেটা একেবারে পরিষ্কার, যদি দেখা যায় যত মানুষের নাম ভোটার তালিকায় আছে তার মধ্যে কিন্তু 30% তৃণমূলকে ভোট দেয়নি। এটা গণতন্ত্রের একটা গৌরব যে যিনি জিতছেন তাকে ভালোভাবে বুঝতে হয় যে তার প্রতি কিন্তু জনসমর্থন নেই, তাকে ভোট দেয়নি এই মানুষের সংখ্যাই বেশি। এটা কেন্দ্রে বিজেপির ক্ষেত্রে সত্যি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে যখন সিপিএম রাজত্ব করেছে তার ক্ষেত্রে সত্যি, এবং আজকে দমদমে তৃণমূলের ক্ষেত্রেও সত্যি। মুশকিল হচ্ছে যে বিরোধী দলের যে নেতা নেত্রীরা আছেন তারা মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছতে পারছেন না। শিলভদ্রদা কেন বলছেন না যে তৃণমূলের ভোট ওখানে 100-র মধ্যে 30 জনের? অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা গন্ডগোল হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা অবশ্যই বিজেপি দমদমে ভোটে লড়ার সময় বা সিপিএম দমদমে ভোটে লড়ার সময় এদের সাহায্য নেননি। এদের সাহায্য সাধারণত কারা নেন? যারা শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল যদি বুঝতেন যে আসলে জনসমর্থন কিন্তু নেই, মানুষ কিন্তু বিরক্ত, আমাদের দেশের যে ভোটের সিস্টেম তাতেই আমরা জিতেছি, তাহলে এই অসুবিধাটা হতো না। উল্টো দিকে যারা শাসক দলের মানুষ তারা ভাবছেন এদেরকে দিয়ে তো মোটামুটি এই সিস্টেমের মধ্যে 100 জনের মধ্যে 30 জন বা 100 জনের মধ্যে 25 জনকে নিয়েও ভোটটা জেতা যাচ্ছে। সুতরাং এদের মাধ্যমে নির্বাচনে জয়ের যে বিষয়টা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং আবার বলছি আজকে তৃণমূলের জন্য এটা নয়, এটা বহুদিন ধরে চলে আসছে। ত্রিপুরাতেও একই ঘটনা ঘটে বিজেপির শাসনে, বাংলাদেশেও একই ঘটনা ঘটে। বাঙালি চরিত্রে ভোট লুট করার যে ভাবনা, সেই ভাবনা ভারতে আরো অনেক জায়গায় ছিল, পুটিনের রাশিয়াতেও আছে, কিন্তু বাঙালিরাও কিন্তু ব্যাপারে খুব দক্ষ। এই যে বিরোধিতার জায়গা, যাদের পেশি শক্তির বলে যারা গণতন্ত্রকে ধ্বংস করছেন, এই জায়গায় রাজনৈতিক দলের যে মানুষগুলি যারা গণতন্ত্র ধ্বংস করতে চান না, তাদের সরাসরি এই যুক্তিটা দিতে হবে, তাহলেই এই মানুষগুলো বুঝতে পারবেন। নইলে আবার পরের কোনো একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যে ভোটে জিততে চায় তারা এদেরকে ব্যবহার করেই নির্বাচনে জিতবেন। মূলত গণতান্ত্রিক ব্যবস্থা যে ধ্বংস হওয়া, তার যে অপরিণতি,
তার জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটছে। আর সেই মানুষটি কত বড় বাড়ি করলেন আমরা দেখবো না। পৃথিবীর অনেক গোয়ালা আছেন, অনেকে যারা খাটালের ব্যবসা করেন তারা খুব বড় লোক হয়েছেন, কেউ পড়াশোনার কলেজও বানান। সুতরাং এই তুলনাটা করবেন না। তুলনা করা হোক যে তার যে আয়ের উৎস, সম্পত্তির উৎস, সেটা সোজা পথে এসেছে নাকি রাজনীতির সঙ্গে তার সংস্রব এবং শাসক দলের কাছাকাছি থাকার জন্য এসেছে, সেটাই তদন্তের বিষয় হওয়া। শুভময় দা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অনেকগুলো, যার মধ্যে পেশি শক্তি এবং শুধু তাই না, এই বিশাল অপম অট্টালিকা এর পেছনের মূল কারণই বা ঠিক কি সে বিষয়ে প্রশ্ন উঠছে। আর এই প্রসঙ্গ নেই আমরা যখন প্রশ্ন করেছিলাম কামারহাটি পুরসভার পুরপ্রধানকে, তিনি ঠিক কি বলেছিলেন এই বাড়ি এই অট্টালিকা প্রসঙ্গ নিয়ে শোনাবো। আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসাররা নিয়েছেন, সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারিনি। দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার। দুই যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই না। প্ল্যান না হলে অনুমোদন কি করা, এই অবস্থায় আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তন্ময়বাবু, পুরসভার কাছে তথ্য নেই, কি করে এই ঘটনা ঘটলো জানা নেই, এবং তারই সঙ্গে কিন্তু পেশি শক্তি কাদের সংস্রব, এই প্রশ্নগুলো কিন্তু উঠেই আসছে। হ্যাঁ, তার আগে আমি দুটো বিষয় একটু তুলে ধরবো, এটাতে আসব। এক হচ্ছে শিলভদ্রদা বললেন যে নির্বাচনের সময় রিগিং করতে দেখা গেছিলো এই জয়ন্ত সিংকে বা জয়ন্ত সিং যেই হোক, সেই সময় নির্বাচন কমিশন দায়িত্বে ছিল, আধা সামরিক বাহিনী ছিল এবং ওনাদের চাহিদা মতোই আধা সামরিক বাহিনী এই রাজ্যে আনা হয়েছিল। তা সত্ত্বেও এদেরকে আটকানো গেল না কেন? নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেননি? সুতরাং নির্বাচনে কি হয়েছে সেটা প্রমাণিত হচ্ছে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছেন, তারা কিছু করতে পারেননি। এখন সেটা নির্বাচনে জয় পরাজয় থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেক্ষেত্রে মানুষ যাদের পক্ষে রায় দিয়েছেন তারা জিতেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে শুভময়দার একটা প্রশ্নের তুলেছেন, সেই বিষয়ে আমি একটা আপত্তি জানাতে চাই। সেটা হচ্ছে বাঙালিরা ভোট লুটে পারদর্শী, এই বিষয়ে আমার আপত্তি আছে। বাঙালিরা ভোট লুটে পারদর্শী এটা নয়। আপনি ভারতবর্ষের মধ্যেই যদি অন্য রাজ্যগুলো দেখেন, সেখানে ব্যালট বক্স রাতের অন্ধকারে কিভাবে বদলে যায়। এবার উত্তরপ্রদেশেও দেখেছি সেই বদলে যাওয়াটা আটকে দিতে পেরেছিল বিরোধীরা, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সারা রাত্রি জেগে আটকে দিতে পেরেছিল বলে হয়তো এই রেজাল্টটা হয়েছে। না হলে বিজেপি আমি আসছি, কারণ এই বাঙালিরা ভোট লুট করতে পারে, এটা অত্যন্ত আপত্তিকর মন্তব্য। রাদার এটা সঠিকভাবে বললে এটা হওয়া উচিত যে বাঙালিরা, যদি আমরা 200 বছরের ইতিহাস অন্তত দেখি, রাজনৈতিকভাবে সচেতনতা বাঙালিদের বেশি। বাঙালিদের বেশি বলতে হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে না, জয়ন্ত সিংয়ের আগেও গ্রেপ্তার হয়েছে, 6 বার গ্রেপ্তার হয়েছে, তাকে পেশি শক্তির বিষয় নেই, পেশি শক্তির বিষয় এখানে আসছে না। কারণ হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, করানোর আগে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরছি, যারা আতঙ্কে রয়েছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে, এবার আইন মতো তিনি ছাড়া পেয়ে গেছেন, আবার তিনি হচ্ছে উঠে দাঁড়িয়েছেন। এবং এই ধরনের লোক আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সমাজের ব্যাধি, সমাজের কীট, এদের সমাজে কোনো প্রয়োজন নেই। সুতরাং তারা বিভিন্ন সময় যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক, সেই রাজনৈতিক দলের ছাতার নিচে আসার চেষ্টা করেন এবং তারপরে বিরোধী যে দলই থাকুক তারা দেখান যে তারা শাসক দলের পক্ষে। আসলে এরকমটা নয়, তারা নিজেদের স্বার্থে শাসক দলের না, কিন্তু ছবি তো বেরোবেই। ছবি আজকে যারা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতৃত্ব থাকেন, তারা বিভিন্ন সভা সমিতিতে যখন যান তখন তার সঙ্গে বিভিন্ন লোক ছবি তোলেন। তিনি তার মানে মাথার উপর হাত রেখেছেন। বিষয়টা হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। আজকে দেখুন প্রশাসন কিন্তু নিরপেক্ষভাবে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। 8 জনের মধ্যে 6 জন অ্যারেস্ট হয়েছে এবং বাকি 2 জন হবে। এই কারণে পুলিশ কমিশনারেটের কমিশনার বিবৃতি দিয়ে প্রেস কনফারেন্স করে জানাতে পারছেন, যদি মাধ্যমে সামনে আসার পর ভাইরাল ভিডিও সামনে আসার পর, যখন সামনে এসেছে তখনই তো তার তদন্ত হচ্ছে। কেন নয়? এই দাপটের কথা কেউ জানতো না, এটা কি হতে পারে? কিভাবে অ্যারেস্ট হলো? নিশ্চয় তার মানে আগে হয়েছে।
পুলিশ যদি ব্যবস্থা না নিত তাহলে তো এতবার অ্যারেস্ট হতো না। আর এই অ্যারেস্টের পরেও যদি তার মাথায় হাতি থাকতো তাহলে তাকে এই ধারাগুলো দেওয়া হতো না। ধারাগুলো আপনাদের সামনেই তিনি পড়ে শুনিয়েছেন অলোক রাজরিয়া, এবং সেখানে তো কাউরির কথা শোনা হয়নি। প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করার ছাড় দেওয়া হয়েছে। একটু আটকাচ্ছি শোভদা, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, শাসক দলের হাত কেনই বা থাকবে পুরো বিষয়ে, কারোর মাথায় নেই, কি বলবেন? আমি তো সবটাই শুনলাম, মানে তোমরা এত চক্রান্ত কেন করছো আমি বুঝতে পারছি না। সংবাদ মাধ্যমকে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় অলমোস্ট অল ধমকের সুরেই বলেছেন এইসব চক্রান্ত করছো, ভোটের ফলকে প্রভাবিত করার জন্য এইসব ভিডিও টিডিও সামনে আনছো, এইসব করো না। মানে এখন পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে, পশ্চিমবঙ্গে মানে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সমস্ত জায়গা সুন্দর শান্তি। একটু আটকাই, আপনি যখন প্রসঙ্গ তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি প্রসঙ্গ নিয়ে গতকাল ঠিক কি বলেছিলেন শুনিয়ে দেবো। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 আমি সেটাই তো বলছি যে সত্যি তো তোমরা এরকম ধরনের চক্রান্ত বাংলা সরকারের বিরুদ্ধে করছো, এটা তো অন্যায়, এটা তো রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহ হয়ে যেতে পারে। আমি অন্য কথায় আসছি, আমার কথা হচ্ছে why they will take action against this Jain Singh and all? They are the performing asset of তৃণমূল কংগ্রেস। তারা পারফরমেন্স দেয় নির্বাচনে, তারা রীতিমতো ভোট লুট করা, বিরোধীদের মারা, সন্ত্রাস করা, বিরোধীদের মানে জখম করা, লুট করা, এগুলো তো করে। তাহলে তারা তো তৃণমূলের অ্যাসেটকে কখনো কেউ লুজ করতে চায়? আচ্ছা এই ভিডিওটা তো 2021 সালে পুলিশ বলেছিল, বলেনি তো? 2021 সালে কি এখানে সরকারটা কি জো বাইডেনের ছিল? পুলিশ মন্ত্রীর নাম কি? আমি যদি ভুল না করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো পুলিশ মন্ত্রী জানতেন না যে কি হচ্ছে? আসলে বোতল থেকে ভূতটা বেরিয়ে গেছে। সংবাদ মাধ্যমের সক্রিয়তাকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সামনে যে জিনিসগুলো নিয়ে আসছে তারপরে পুলিশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি পুলিশকে দোষ দিই না, পুলিশের ক্ষমতা নিয়ে কখনোই আমি প্রশ্ন করি না, কারণ পশ্চিমবাংলার পুলিশ, রাজ্যের পুলিশ এবং আমাদের এই কলকাতা পুলিশের যথেষ্ট এফিসিয়েন্সি আছে, তাদের কাজ করতে দেওয়া হয় না। কেন কাজ করতে যাবে? যদি জয়ন্ত সিং তৃণমূলের কোনো নেতার সঙ্গে ঘোরাফেরা করে আর তারা ভোট পরিচালনা করে, তার জয়ন্ত সিংরা আর জেসিবিরা যদি খাপ্পঞ্চার রাখতে পারে, তাহলে তাদের কেন পুলিশ ধরতে যাবে? কালকে পুলিশ ধরলে কোনো নেতার ধমক আসবে, কিসের জন্য পুলিশ অপেক্ষা করে? পুলিশ অপেক্ষা করে নির্দেশ আসবে, কোনো বড় নেতার নির্দেশ আসবে, কেন করবে? তাহলে এই জয়ন্ত সিংকে তো তৈরি করা হয়েছে, তারা তৃণমূলের পারফর্মিং অ্যাসেট, তৃণমূলদের এদের প্রয়োজন আর এদেরও তৃণমূলকে প্রয়োজন। তো দুজনের সিম্বায়োটিক রিলেশন, সেই সিম্বায়োটিক রিলেশনের মধ্যে এদের সৃষ্টি হয়েছে। আজকে যে কথাটা তন্ময় বলছিল, আমি তন্ময়ের সাথে কিছুটা অংশ তো সত্যি একমত। এদেরকে যদি বাহবা প্যাট্রোনাইজেশন না করা হয়, এদের যে প্যাট্রোনাইজ না করা হয়, তাহলে এরা বড় হবে কি করে? আজকে এই যে বোতল থেকে ভূতটা বেরিয়ে গেছে না, এই বোতলে আর ঢোকানো যাবে না। আমি বলছি শুভমাদার কথা, সব কথা আমি মানতে রাজি আছি, কিন্তু একটা কথা শুভমাদা, গণতান্ত্রিক ব্যবস্থায় ওই সবাই শুভমাদা একটা কথা আপনাকে বলি, যে যা দেখা যায় যে আমি গণতন্ত্রকে প্রচণ্ড প্রেম করি, ভালোবাসা করি, মানে গণতন্ত্র রক্ষার জন্য সবথেকে বেশি আগ্রহী, তা কখনোই নয়। তার কারণ আমরা দেখেছি মহাত্মা গান্ধীকে যিনি করজোরে নমস্কার করেছিলেন, কাউকে গুলি করতেও দেখেছি। তো ফলে এটা নয় যে ভক্তি দেখানোর জন্যই সবসময় নমস্কার করা হয়। এই রাজ্যে গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে গলায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিলেন, এই অভিযোগগুলো করেছিলেন। সন্ত্রাস, দুর্নীতি, দুর্বিনীতরা প্রশাসনের মাথায় বসেছে, প্রশাসনকে দখল করে নিচ্ছে, কন্ট্রোল করছে সরকার। আমরা যদি ভুল না করি, 2011 সালের আগে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারে এসেছিলেন। আজকে তার দলের পরিণতি কি, তার সরকারের পরিণতি কি, তিনি সব জানেন। এটা জানেন না পুলিশ কোথায় একটা বিরোধীদের বাড়িতে একটা যদি কিছু ঘটনা ঘটে, একটা কি রান্না হয় সেটার খবর মুখ্যমন্ত্রী জানতে পারেন। এটা জানতে পারলেন না 2021 সালের মধ্যে একটা ক্লাব ঘরের মধ্যে পেটানো হচ্ছে একজনকে এইভাবে, তালিবানীয় শাসন। আসলে কি জানেন তো, এখন এই যে সৌগত বাবুরা ধমকি পাচ্ছেন, হুমকি পাচ্ছেন, এটার কারণ হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে তাদেরকে পড়তে হয়। জাস্ট ক্লোজ করে দিচ্ছি, কারণ এই আফগানিস্তানে এই ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল আমেরিকা, আর আজকে রাশিয়াকে আটকানোর জন্য আজকে এই ওসামা বিন লাদেনরাই আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল। ফলে
আপনি আচরি ধর্ম পড়েন, সেটা শিখতে হবেই। হুমকি এবং ধমকি ফোন, এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই সৌগত রায় এবং তারই সঙ্গে মদন মিত্রের বক্তব্য আমরা গতকাল তুলে ধরেছিলাম। আর এই প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। সম্পূর্ণ আইনি বিষয়, তদন্তের বিষয়। পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে এবং সেই তদন্তের জন্য যেখানে যেখানে যাওয়ার, যা যা করার, তদন্তের যা যা প্রক্রিয়া আছে সেগুলো পুলিশ করছে, ঠিক কাজ করছে। রোগের মতো করোনার পর দেখছি এরকম একটা রোগ এসছে ওই কামারহাটি বা ওই দিকের অঞ্চলে, একটা ফোনের আতঙ্কের একটা রোগ। এই করোনার পর এই রোগটা দেখতে পাচ্ছি। হঠাৎ সৌগতদা ফোন পেয়ে আতঙ্কিত, মদনদা ফোন পেয়ে আতঙ্কিত, আবার একটা কেউ ফোন পেয়ে আতঙ্কিত। এটা একটা মানে নতুন একটা ওই সংক্রমণ, ছোঁয়াচে রোগ একটা ছড়াচ্ছে। এটা আইন শৃঙ্খলার বিভাগে পড়বে না স্বাস্থ্য বিভাগে পড়বে, এটা দেখতে হবে। সৈকত, দেখুন, তৃণমূলের এক একটা ফুল, জয়ন্ত, জেসিবি, তাজিবুল, এইসব নিয়ে ভরা সংসার। স্বাভাবিকভাবে এরাই এক একটা পাড়ায়, কলকাতা শহর এবং কলকাতা শহর লাগোয়া যে শহরতলি এলাকা, এক একটা পৌরসভাগুলোতে এক একটা পাড়ার গলিতে আপনি 3 মাথার মোড় খুঁজে পাবেন। সেই 3 মাথার মোড়ের রাস্তায় গিয়ে দাঁড়ালে আপনি যদি এই পাড়ায় নতুন বাড়ি করেন, তাহলে ইট বালি সিমেন্ট ওই যে বিল্ডিংয়ে যে রুম থেকে নিতে হবে তার আরেকটা দরজায় ওই এলাকার ক্লাব, এলাকায় খাপ পঞ্চায়েত চালাবে। আর আরেকটা দরজা দিয়ে নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হবে। তার মানে কি, প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজ এলাকায় যারা বাহুবলীরা পাড়া নিয়ন্ত্রণ করে, তারাই তৃণমূলের সম্পদ, তৃণমূলের ভোট করা, এবং তারাই এই যে পুরসভা নির্বাচনে আমরা আলোচনা করি, কালকে আবার একটা উপনির্বাচনের ফলাফল বেরোবে। আমি 20 সেকেন্ডের জন্য আটকাচ্ছি। ক্লাব প্রসঙ্গ নিয়ে যে ক্লাব বিভিন্ন জায়গায় উল্টো পাল্টা কাণ্ড করে, সেই সমস্ত ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। তালতলা ক্লাব সিল করার প্রসঙ্গ নিয়ে মদন মিত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সব বন্ধ করে দেয়, যত ক্লাব বদমাইশি করে, গুন্ডা করে বন্ধ করে দিন, তাহলে এই সারটা জুয়া সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশকে বলছি, আপনাদের এই কাজে আমি আপনাদের সঙ্গে থাকবো। যত ক্লাবের নামে গুন্ডামি, বদমাইশি, এখান থেকে বেলগড়িয়া থেকে আড়িয়াদহ থেকে কামারহাটি, যেখান থেকে মানুষের বিরুদ্ধে কোনো ক্রাইম হচ্ছে, সেই সব জায়গাগুলো বন্ধ করে দিন। সৈকত, যিনি যার বাইট দেখালেন তিনি যখন এই দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনিই প্রথম ক্লাবে উপঢৌকন পাঠানোর প্রথা প্রথম চালু করেছিলেন। 1 2 হচ্ছে, আমি বলছি এই ক্লাবগুলোকে কেন্দ্র করে এলাকায় খাপ পঞ্চায়েত চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের কিচ্ছু করবার ক্ষমতা নেই, কারণ একজন জয়ন্তের পকেটে যদি এমপি, মন্ত্রী, এমএলএরা থাকে, এই মদন মিত্র, গোপাল সাহারা এরাই কামারহাটি, আড়িয়াদহ, দমদম এলাকায় রাজনীতি করেন, ভোটে যেতেন এই জয়ন্তের দয়। আমি বলছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কালকে তোমরা আলোচনা করবে উপনির্বাচনের ফলাফল। এই যে 21-এ বিপুল জয় পেল তৃণমূল, তারপর কলকাতা পুরসভার ভোট কিভাবে হয়েছে, কামারহাটি পুরসভার ভোট কিভাবে হয়েছে, 2024-এ বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস, তারপরে এই 4টে উপনির্বাচন কিভাবে ভোট করিয়েছে শাসক দল। তার মানে মানুষের উপর ভরসা নেই। কেন নেই? এতদিন পর এই প্রসঙ্গ উঠে আসছে কেন? মানে ইতিমধ্যে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয়, লোকসভা নির্বাচনে রাজ্যের ফলাফল, বামেদের অবস্থা সবই তো স্পষ্ট। একদম 21-এর নির্বাচনের পর কলকাতা পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে বিরোধীদের কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। তারপর কলকাতা পুরসভায় দুপুর 11টা-12টার পর পুরো বিরোধী শূন্য হয়ে গেছিল। আমি বলছি এটা গুরুত্বপূর্ণ জায়গা যে এই জয়ন্তরা কেন ভোট লুট করে। তার কারণ যে রাজনৈতিক দলে এক একটা কাউন্সিলর পদে টিকিট বিক্রি হয় প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজের মাফিয়াদের কাছে, তারা সেই পরিমাণ টাকা দিয়ে টিকিট নেয়। তারা এলাকায় কাউন্সিলর থাকতে হবে, না হলে এই মানে আমি বলছি তোমার জনপ্রতিনিধি আর প্রমোটারি সিন্ডিকেটের ব্যবসার মালিক পেশি শক্তি, বারবার এই অভিযোগগুলো উঠে আসছে এবং তারই সঙ্গে নেক্সাস পুরো বিষয় একটা সিন্ডিকেট জড়িত। কেন? উত্তর খোঁজার চেষ্টা করব জনগণ মনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। 2021-এর ভিডিও এ কথা বারবার করে সামনে চলে আসছে এবং সে সময় ওখানে অর্জুন সিং ছিলেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও ছিলেন। আর এ নিয়ে জি 24 ঘন্টাকে অর্জুন সিং ঠিক কি বলেছিলেন শোনাবো। 2021 সালের ঘটনা, যে ভিডিও দেখানো হচ্ছে সেই সময় অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এটা আমার একটা দুর্ভাগ্য বাংলার নাগরিক হিসাবে। একজন মুখ্যমন্ত্রী জানেন না অর্জুন সিং কোথা থেকে এমপি ছিলেন। উনি কি জানেন না
কি কামারহাটি বিধায়ক মদন মিত্র, ওখানকার এমপি সৌগত রায়, ওটা দমদম লোকসভার মধ্যে পড়ে। অর্জুন সিং যদি অত পাওয়ারফুল লোক থাকে তো 2021-এ মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী হয়ে ওনার কি পদত্যাগ করা উচিত না? কি 2021 সালের একটা অপরাধী এই ধরনের একজন মহিলাকে মারধর করছে আর তার দলের লোকেরা তাকে প্রোটেকশন দিচ্ছে। 21-এর পরে তো এই ছবিগুলো, সৌগত রায়কে মালা পরাচ্ছে, মদন মিত্র ছেলে ওকে মালা পরাচ্ছে, এটা তো 21-এর পরের ছবি। অর্জুন সিং এর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি শুভময়দার কাছে আরো একবার যাব। শুভময়দা, আপনার একটি বক্তব্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তন্ময় ঘোষ রয়েছেন, তার আপত্তি জানিয়েছে, কিন্তু আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কোথাও না কোথাও মাথায় ছাতা ধরা না থাকলে এই দাপট, এই বাড়ন্ত কি থাকতে পারে? এবং তার যে অট্টালিকার কথা আপনি বলছেন যে সেটা তার আয়ের সঙ্গে যুক্ত কি না, সেটা অবশ্য পরে খতিয়ে দেখার বিষয়। একদম দেখুন, আমি সত্যি তো এখন সুদান বা ইথিওপিয়া নিয়ে আলোচনা করব না, যারা একটু গণতন্ত্রে এগিয়ে আছেন, ধরুন জার্মানি বা সুইডেন, এইসব দেশগুলো নিয়ে তার সঙ্গে তুলনা করব। রবীন্দ্রনাথ তার কণিকা কাব্যগ্রন্থে কুটুম্বিতা বিচার কবিতায় লিখছেন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দিব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে এসো মোর দাদা। অর্থাৎ রবীন্দ্রনাথের সময় থেকেই বাঙালি চরিত্রে এই দাদা কালচারের বিষয়টি আছে। নাহলে শেক্সপিয়ারের লেখাতেও তো দাদা পেতেন, খুব দাদা তো পাওয়া যায় না। বা আপনি ধরুন হিন্দি সাহিত্যে অনেক দাদা পেতেন, পান না কেন? কারণ বাঙালি সমাজে এই দাদার অস্তিত্ব আছে। এবং আমি তো বারবার বলছি, তৃণমূল কংগ্রেসকে তো আমি দায়ী করছি না। তৃণমূল কংগ্রেস এখন বাঙালি অস্মিতা নিয়ে প্রচুর ভোট পেতে চায়, তাদের নেতাদের হয়তো বাঙালিদের সমর্থন করতেই হবে। কিন্তু 72 থেকে 77, 72-এর ইলেকশন কংগ্রেসের, তারপর সিপিএম এর রাজত্ব, বিজেপির ত্রিপুরায় রাজত্ব, তৃণমূলের আমলের পঞ্চায়েত নির্বাচন, এগুলোয় অবশ্যই তারা বলতেই পারেন যে না, অন্য রাজ্যের লোকটোক ভাড়া করে এনে এই রিগিংগুলো, এই অত্যাচারগুলো করা হয়েছিল। এর সঙ্গে তৃণমূলের বা সিপিএম এর বা কংগ্রেসের বা বিজেপির কারুর যোগাযোগ নেই। গোটা বাংলার, গোটা পশ্চিমবঙ্গের একদিকে যেমন একটা অত্যন্ত উচ্চ মেধার, একটা বুদ্ধির, একটা সংস্কৃতির জায়গা আছে, ঠিক একই রকম এই আমাদের যে বাঙালির, বিশেষ করে যারা রাজনীতিতে ভোটে জিততে চান, গণতন্ত্রকে ধ্বংস করে ভোটে জেতার একটা চাহিদা তাদের আছে। এর থেকে তৃণমূল কংগ্রেস একেবারেই আলাদা নয়। দুটি বিষয় পরিষ্কার। এক, সত্যি তো আগে এত মোবাইল ক্যামেরা ছিল না, তৃণমূলের প্রতিটি বিষয় এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে এই ভোট লুটের ঐতিহ্য, বাংলাদেশে যে ভোট লুটের ঐতিহ্য, ত্রিপুরায় যে ভোট লুটের ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারক এবং বাহক। এবং সেই জায়গায় তাদের এই দাদাদেরকে পালন করতে হচ্ছে। তাদেরকে বাদ দিয়ে তারা যে একটা গণতান্ত্রিক পদ্ধতি আনবেন, যে কথাটা মদনবাবু বা কুণালবাবু বারবার বলছেন টেলিভিশনের সামনে, তারা তো আদতে দলের সমালোচনা করছেন। কিন্তু সেই সমালোচনা করার জায়গায় তাদের কথা কেন গুরুত্ব পাচ্ছে না? কারণ নির্বাচনের দিনে তারা এই জিনিসগুলোর প্রতিবাদ করছেন না। এবং তৃণমূলের যারা চিন্তন দলের মানুষজন, যারা বিদ্বজ্জন আছেন, যাদের যথেষ্ট বুদ্ধিশুদ্ধি আছে, তারা নির্বাচনের সময়, যেমন আগেকার রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও হয়েছে, তারা ভোটের আগে এবং পরে সংস্কৃতিবান এবং বুদ্ধিজীবী, কিন্তু নির্বাচনের দিনে তারা কিন্তু ঠিক এই মানুষগুলোর সাহায্য নেন। ফলে এনারা অত্যন্ত ভালোভাবেই থাকবেন। আমার মনে হয় না আমাদের সেই রাজনৈতিক ভাবনা এসেছে এখনো। আমি বলছি না, আমি যদি তৃণমূলের নেতা হতাম হয়তো একই জিনিস করতাম। ফলে আমি নিজেকে ধোয়া তুলসী পাতা বলছি না, কিন্তু নিজের দিকে আঙুল দেখাতে হবে। অর্থাৎ আমি যদি এখন কাউকে রোগা বলি, সে যেমন খ্যাক খ্যাক করে হাসবে, ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস যদি বলে তারা এই দাদা কালচারের বাইরে, তারা ভোট লুট করে না, তারা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গকে নতুন দিশা দেখাচ্ছে, তাহলে মানুষজন হাসতেই পারে। দাদা কালচার এই প্রসঙ্গে ইতিমধ্যে কিন্তু শুভময়দা তুলে ধরেছেন, আর এই নিয়ে আমরা প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের নাম এসছে। তন্ময়বাবু, দাদা বলতে বাঙালিরা বোঝে মাস্টারদাকে, দাদা বলতে বাঙালিরা সাংস্কৃতিকভাবে বোঝে বাঘাদাকে। সত্যজিৎ রায়ের গুপি বাঘাদা বলতেন। তো বাঙালিরা দাদা কালচারে অভ্যস্ত। আমি আবার বলছি, বাঙালিরা আসলে দাদা বলতে দাদা একটা সম্মানজনক ব্যাপার, এবং সেই ক্ষেত্রে এই রকম দাদা দেখতে অভ্যস্ত। আর ভোটে জেতা নিয়ে আমি বিভিন্ন সময় একই মন্তব্য করেছি, আবার অন ক্যামেরা একই কথা বলছি। মানুষ না চাইলে দাদা দিদি এদেরকে দিয়ে ভোটে জেতা যায় না, মানুষকে চাইতে হয়। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তার কারণ হচ্ছে গত নির্বাচনে মানুষ চেয়েছে। শুভময়দা, আপনার সঙ্গে বলুন। শুভময়দা, বামপন্থীরা মানুষের ভোটেই জিতেছেন তো সব সময়।
তারা তো কখনো কোনো ভোটে গোলমাল করেনি। 72-এর নির্বাচনে কংগ্রেস মানুষের ভোটেই জিতেছে, তো সেইটা তাহলে মেনে নিতে হবে। না, গোলমাল করেছে যখন তাদেরকে সরে যেতে হয়েছে, গোলমাল করেছে সরে যেতে হয়েছে। আপনারা বারবার তুলে ধরছেন না যে এই জয়ন্ত না কেশব আছে, আমি এদেরকে চিনি না, চেনার প্রয়োজনও মনে করি না, এরা না থাকলে তৃণমূল কংগ্রেস জিতবে না, আসলে সেটা নয়। আপনাকে দেখতে হবে এই পাশাপাশি তথ্য, এই যে তথ্য, তো একটা ছোট্ট তথ্য দিচ্ছি, আপনার ভালো লাগবে শুনলে। গোটা ভারতবর্ষের মধ্যে প্রেগনেন্ট মহিলা অর্থাৎ সন্তান সম্ভবা মহিলাদের পুষ্টির নিরিখে পশ্চিমবাংলা 1 নম্বরে। সুতরাং ভোটটা শুধু আপনারা যদি দেখাতে চান এই জয়ন্তদের দিয়ে হয়, তা হয় না, ওই ফ্যাক্টরগুলো কাজ করে। যখন প্রান্তিক মানুষ ভোট দেয়, যে মানুষরা বলছেন যে গ্রেফতার হলো এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে, এই যে আতঙ্কের কথা বলছেন, এই কথা আপনাদের কান অবধি আগে থাকতে পৌঁছয়নি না? তার জন্যই তো আবার রিপিট করছি, তার জন্যই তো সে আগে 6 বার অ্যারেস্ট হয়েছে। কোন একটা সাধারণ মানুষ অ্যারেস্ট হয় নাকি? কই আমি তো অ্যারেস্ট হইনি, আপনি তো অ্যারেস্ট হননি, তার কারণ সে 6 বার অ্যারেস্ট হয়েছে, কারণ সে দুষ্কৃতী। পুরো ঘটনা যখন সামনে এলো, মিডিয়া যখন পুরো বিষয় তুলে ধরলো, এই ভিডিও যখন ভাইরাল হলো, তারপরে পুরো স্টেপ কেন আগে থাকতে নয়? আপনারা তো মানুষের কথাই বলছেন, প্রত্যেকেরই তো কথা মানুষকে নিয়ে কথা বলছি। তিনি আগে মানে ওই লোকটি আগে প্রশাসনের দায় নয়, শাসক দলের দায় থাকে না। কিন্তু এই যে 2021-এর ভিডিও আজকের দিনে সামনে আসছে, এখানে নিশ্চিতভাবে একটা পয়েন্ট শুধু আমি স্বীকার করব, সেটা হচ্ছে আমাদের আইবির পক্ষ থেকে, প্রশাসনের আইবির পক্ষ থেকে হয়তো এই খবরটা সেই সময় এলে আরো ভালো হতো। সেখানে আইবির নিশ্চিতভাবে আমি প্রথমে একটু তন্ময় বাবুকে একটা জিনিস বলবো, উনি খুব ভালো সুন্দর অন্য জায়গায় চলে যেতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম আমার ভোটের সময় রিগিং এর কথা, ওটা আমি রিগিং নিয়ে বলতে চাই না। আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে, সেই সময় তৃণমূল কংগ্রেস ওকে মেনে নিয়েছিল। 1 তারিখের ভোটে ওখানকার স্থানীয় কাউন্সিলর ঘোষাল তার সঙ্গে একসাথে বাইকে ঘোরাঘুরি করেছেন, তা জানতেন এরা সবাই। ওখানেরই কাউন্সিলর দেবাশিস মহাপাত্র, আগের বারের কাউন্সিলর, এবার হয়ে গেছেন, মানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস হারিয়ে দিয়ে নির্দল জিতিয়েছেন। এবং সেটাও তিনি দেবাশিস মহাপাত্র প্রেসকে বলেছেন যে এই জয়ন্তরা হারিয়েছে। তা এখানে ওদের গোষ্ঠীতন্ত্রের ওটা ব্যাপার চলছে। আর বিষয় হচ্ছে যেটা দাদা কালচার বাংলায় কি নতুন? দাদা কালচার বাংলায় নতুন না, দাদা কথাটা তো বাংলাতে আছে। কালচার দেখুন, দাদা ব্যাপারটা হচ্ছে দাদায় বাংলার লোককে আগেও যেমন সৌরভকেও এরা দাদা বলে রাখতো, ক্লিয়ার। আমার ধারণা যে শুভময়দা যেটা বলছেন একেবারে বার্তা স্পষ্ট, যে রাজনৈতিক দলের নেতৃত্ব তারা এই বিষয়টাকে ইউজ করে, হ্যাঁ কি না? দাদা কালচার বিভিন্ন সময় বিভিন্নভাবে রয়েছে, কিন্তু এইভাবে আমার মনে হয় না। এই ভোটের সময় হয়তো কাউকে কোথাও কিছু ছোটখাটো ঘটনা কিছু ঘটতে পারে, কিন্তু এই যে পরপর ঘটনা ঘটছে, এরকম ঘটনা এর আগে এভাবে দেখা যায়নি। এর আগে হয়তো ভোটের দিন কোথাও হয়েছে, বাম আমলে হয়েছে ভোটের দিন কোথাও ভোটের দিন রিগিং হয়েছে, কলকাতা শহরের কর্পোরেশন নির্বাচনে রিগিং হয়েছে, বাম আমলে হয়েছে। আমি তার আগের বেশি তো বলতে পারবো না, কারণ কংগ্রেস আমলে কোথায় কতটা কি হয়েছে তখন তো ছোট ছিলাম। তারপর হয়েছে, এবং কংগ্রেসের 72 সালের ঘটনা শুনেছি কিছু হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সেটা ভোটের দিনের একটা গন্ডগোল হয়েছে। কিন্তু এই যে দাদা কালচার, শাহজাহানের জন্ম, এই যে দাদা কালচার জয়ন্তের জন্ম, কোথায় বুলেটের জন্ম, কোথাও জেসিবির জন্ম, এটা এর আগে এভাবে দেখা যায়নি, যেটা এই আমলে দেখা গেছে। সৈকত দেখুন, প্রথমত হচ্ছে বাম আমলে অনেক নাম মনে আসছে, মানে সময়ের অভাব বলতে পারছি না অতগুলো, অনেক আমলের অনেকগুলো নাম মনে আসছে। সৈকত, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, বাম আমলে গোটা কলকাতা শহর কিংবা শহরতলি কোনো পুরসভায় কোনো প্রমোটার সিন্ডিকেটের মালিক বা তোলাবাজির মালিক, সে কাউন্সিলর রয়েছে, তার নাম হয়েছে মেছো, এইরকম উদাহরণ দেখাতে পারবেন না। আমি বলছি বাম আমলে আর যাই হোক, নামে আপত্তি না ঘটনায় আপত্তি, নাম এবং কর্মকাণ্ড দুটোতেই আপত্তি। আপনি 11 জন কাউন্সিলর প্রাইভেট সেক্টরে চাকরি ছেড়ে কলকাতা পুরসভা কাউন্সিলর রয়েছে, কি আছে রাজনীতিতে? জাস্ট একটা লাইন আমি জেনে নিই, আমি বুঝতে কথা অসুবিধা হচ্ছে কিনা। সৈকত বলছে এরকম ঘটনা ঘটেনি বাম আমলে, এক লাইনে উত্তর হ্যাঁ বানায়। তন্ময় বাবু, হ্যাঁ এক লাইনে উত্তর। সৈকত বলছে বাম আমলে এরকম ঘটনা ঘটেনি, এরকম সংস্কৃতি ছিল না, এক লাইনে উত্তর। ছিল নাম কি হাত কাটা দিলীপ, তার ওখানে স্টেডিয়ামে ওই তো সুভাষ বাবু, দাদা দিদি বাম আমলে ছিল না, এসব বললে কি হবে? একটু ঘুরিয়ে দিলে খুব মুশকিল হয়ে যাবে। তুমি
তুমিই বলেছো সৈকত, তুমিই বলেছো, তুমিই বলেছো, তোমারই দায়িত্ব নিয়ে তুমি বলছো বলে তুমি শুরু করেছো। আমি বলিনি, আমার লাইনটা তো শেষ করতে দিতে হবে। ক্রিমিনাল, তোলাবাজ, গুন্ডা, বদমাশ সব আমলে থাকবে, কিন্তু তারা কখনো জনপ্রতিনিধি, এমএলএ, এমপি হয়। শুভময় দা এই প্রসঙ্গটাই তুলেছেন, দাদা কালচার এই প্রসঙ্গটাই তুলেছেন শুভময় দা। আমরা একটুখানি শুনে নেব শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, জয়ন্ত সিং গ্রেফতার এবং পুরো বিষয় নিয়ে তিনি কি বলেছেন শোনাবো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনি একচেটিয়া একাধিপত্য এলাকায় প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং সেটা রাজনৈতিক নেতাদের সম্মতি ছাড়া, শাসক দলের আশীর্বাদ ছাড়া, তাদের অনুমোদন ছাড়া সম্ভব নয়। এখন প্রত্যেকেই তাকে ঝেড়ে ফেলতে চাইছেন, দল থেকে তার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন, কিন্তু এভাবে কাউকে আটকে রাখা যায় না। সমুদা, ঝেড়ে ফেলার চেষ্টার কথা বলা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে শুভমদা একটা খুব সুন্দর কথা বলেছেন যে দাদা কালচার। আমি বলি দেখুন, আইএসআই এর অধ্যাপক শুভময়দাকেও তো আমরা দাদা বলি, সেই দাদা আর জয়ন্ত দাদা তো এক নয়। আমরা শিলভদ্রদা একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাকে দীর্ঘদিন ধরে চিনি। শিলভদ্রদা বড় ফুটবলার, একজন বিধায়ক ছিলেন, সৎ মানুষ, অন্য দল করতে পারেন, তিনিও দাদা। তো দাদা কালচার, এই দাদার ওই দাদার মধ্যে তো তফাৎ আছে। এখন আম গাছে আম ফলবে আর আমড়া গাছে আমড়া হবে। তো আপনি আমড়া গাছ লাগাবেন না আম গাছ লাগাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। তো আমি শুধু একটা কথাই বলি, দেখুন, এই যে আগে অপরাধী ছিল কি অপরাধী ছিল না এই বিষয়ে বিতর্কের আগে ছিল, অপরাধীরা ছিল, কিন্তু অপরাধীরা কোনোদিন প্রশাসনকে কন্ট্রোল করতো না। অপরাধীরা মিছিলের পেছনে হাঁটতো কিনা সেটাও আমার সন্দেহ, মঞ্চে কোনোদিন উঠতে পারতো না। আজকে অপরাধীরা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে তফাৎ। মানে এটা কোন আমল প্রসঙ্গে? আমি সব আমলের কথাই বলছি। দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই লিখেছিলেন, বইটা আমার খুব মাঝে মাঝে ওটা আমার দেখি, মানে ভালো লাগে। বইটার ছত্রে ছত্রে যদি একটু তন্ময় দেখে তাহলে বোঝা যাবে, তন্ময় পণ্ডিত মানুষ, অনেক পড়াশোনা করে, ও নিশ্চয়ই পড়বে। স্লটার অফ ডেমোক্রেসি, রিটেন বাই মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়লাভ করা দিয়ে তন্ময় সব কিছু নির্ধারিত হয় না। 2008-9 সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের যে মানে সাফল্য, সেই সাফল্যের যদি খতিয়ান দেখা হয় তাহলে মনে হবে যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমরা যা যা আন্দোলন করেছিলাম সবটা মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছিল সবগুলো মিথ্যে ছিল, যদি শুধু জয়ের নিরিখে দেখা হয়। তাহলে আজকে জয় আর পরাজয় সবটাকে নেগেট করে দেয়। কারণ হচ্ছেটা কেন জানো? তার একটাই কারণ, যে পশ্চিমবঙ্গের যিনি অভিভাবিকা, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে সরকারটা চালানো, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডিনায়াল মোডে যাচ্ছেন, তার কারণ হচ্ছে তিনি রয়েছেন, তিনিও বলছেন যে প্রশাসন কাজ করেছে, যদিও তার সঙ্গে বারবার করে উঠে আসছে গতকালই সাংবাদিকদের মুখোমুখি আমি এটাই বলতে চাইছি, থেকে বলা হয়েছে যে 5 বার তার আগে অ্যারেস্ট করা হয়েছিল। কেন 5 বার তাকে অ্যারেস্ট করা হয়েছে? 5 বার অ্যারেস্ট করার পরে সেই লোকটা এইভাবে সাহস পায় কি করে? আমাকে উত্তর দিন। তাহলে কি প্রশাসন, দুটো জিনিস হতে পারে, ইদার প্রশাসন সাপোর্ট করছে, কোন বড় নেতার নির্দেশ আছে, নইলে এই প্রশাসনের নেত্রী জানেন না প্রশাসন কি করে চালাতে হবে, তাহলে ইনক্যাপেবল। দুটোর মধ্যে একটা হতে হবে। কারণ হচ্ছে একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তারপরে সে ছাড় পাওয়ার পরে আবার সেই কি বলছেন এত কিছু করছে, কেউ কিছু জানে না। ওই অঞ্চলের কোনো প্রোগ্রাম ছাড়া হতো না, সেই মঞ্চে কন্ট্রোল করত। তাকে সাইকোপ্যাথ বলা হয়, সেটা তখন সে অসুস্থ মানুষ, সাধারণ মানুষ সেখানে আতঙ্কে রয়েছে যে এত বড় গ্যাং চালাচ্ছে। আমার সময় থেকে 1 মিনিট হচ্ছে, তুমি বলতে পারো যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজ্যের নাম বলো, আমার বিরোধীরা অনেক রাজ্যে আছে, একটা রাজ্যের নাম বলো যেখানে খাপ পঞ্চায়েত হয়, যেখানে খাপ পঞ্চায়েত করে মানুষকে এভাবে পেটানো হয়, তার দৃশ্য দেখতে হয়। তাই যদি হয় তোমরা মণিপুর দেখতে পাও, সেখানে কই সাংবাদিকদের তো আমি একটু জানছি আসবো, প্লিজ সমদা আমি একটু জানছি আসবো না। তন্ময়বাবু একটা কথা বলছি, ছবি নিশ্চয়ই দেখানো হচ্ছে, গতকালকে ছবি আমরা দেখেছি, গতকালকে ছবি আমরা দেখিয়েছি। জয়ন্ত সিং যখন এগিয়ে যাচ্ছে, সে পুলিশকে হাতটা এগিয়ে দিচ্ছে যাতে তার হাতটা দাঁড়ায়। এই ক্ষমতা কোথা থেকে আসে? তন্ময়বাবু কে দিল? আমি বলছি থাকতো তাহলে আমরা ক্ষমতায় আছি, সদ্য নির্বাচন শেষ হয়েছে, এইভাবে দিনের পর দিন ঘটনা ঘটেছে, গ্যাং তৈরি হয়েছে, ঠিক এই জায়গাতেই প্রশ্ন। এই মুহূর্তে জয়ন্ত সিং এবং তারই
সঙ্গে বেশ কিছু সাগরেদ অ্যারেস্টেড, কিন্তু এখনো তাদের প্রভাব রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে কারণে তারা ক্যামেরার সামনে আসলেও আসতে চাইছেন না পুরোপুরিভাবে। কেন এই ঘটনা ঘটছে দিনের পর দিন, উত্তর খোঁজার চেষ্টা করব জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আমরা জনগণমনয় আপনাদের বক্তব্য তুলে ধরি এবং তারই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপনারা নানান বিষয়ে মতামত জানান। আর মূলত রাত 8টায় জনগণমনয় যে বিষয় আমরা তুলে ধরি তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে এসে পৌঁছয়। আজও আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছিলাম। আমরা আপনাদের কাছে যে প্রশ্ন তুলে ধরেছিলাম, কার জমির ওপরে জয়ন্তের এই প্রাসাদ, জানেই না পুরসভা, চূড়ান্ত অপদার্থতার নজির কি? এই প্রসঙ্গে প্রচুর বক্তব্য এবং তারই সঙ্গে যে পোল আমরা করেছিলাম সেই পোলে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন, তা উঠে আসছে। এই প্রসঙ্গ দেখাতে দেখাতে আমাদের অতিথিদের কাছে চলে যাব। খুব সংক্ষিপ্ত সময় প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। শুভ ময়দার, প্রথমে আপনার কাছেই যাব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায়। আপনিই তুলে ধরলেন বা আপনারই বক্তব্য কোট আনকোট দাদা কালচার, তাহলে এর অবলুপ্তি কোন পথে হতে পারে? খুব সংক্ষেপে এক লাইনে। একেবারে শাসক তৃণমূল কংগ্রেস এবং তাদের মূল কাজ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, প্রচুর নিম্নবিত্ত মানুষ সুবিধে পেয়েছেন, কিন্তু সেই ভোটের ইতিবাচক ভোটের ফলে যদি এমন হয় যে এই দুর্নীতি এবং নৈরাজ্য ঢাকা পড়ে যায়, সেটা একমাত্র শাসক দলই সামলাতে পারে। তাদের কাছে আবেদন থাকবে তারা একটু আয়নার সামনে দাঁড়ান। সৈকত, মুখ্যমন্ত্রী যদি বলে দেয় যে পুরনো ভিডিও দেখে মেলাইন করবার চেষ্টা হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি বলে দেয় শাহজাহান ভালো ছেলে, মুখ্যমন্ত্রী যদি বলে দেয় যে জেসিবি বুলেটরা সব জমানায় থাকে, মুখ্যমন্ত্রী যদি বলে দেয় যে আরাবুল দলের সম্পদ, মুখ্যমন্ত্রী যদি বলে দেন শওকত মোল্লা বোম বাঁধলেও ভালো ছেলে, মুখ্যমন্ত্রী যদি বলে দেন সুজিত বসু ঘুষ খাওয়ার পরেও মন্ত্রী থাকতে পারেন, তাহলে এই রাজ্যে আইনের শাসন কোনোভাবেই সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যেই শাসক দলের বক্তব্য বারবার উঠে এসেছে। সমতা, প্রথম হচ্ছে যে দুর্নীতি, দুর্বৃত্ত আর এক শ্রেণীর পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের এই ঢাকা দেওয়ার রাজনীতি, এই মৃতদেহের ওপরে যতদিন আতর ছড়াবে ততদিন এই জিনিস চলতে থাকবে। প্রশাসক যদি সঠিক না হয়, প্রশাসক যদি ডিনায়াল মোডে চলে যায়, দল যদি ডিনায়াল মোডে চলে যায়, চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই জিনিস পুনরাবৃত্তি হবে এবং আরও বেশি। প্রশাসকের মুশকিল হচ্ছে, আমার তো সন্দেহ হচ্ছে মমতা ব্যানার্জির মাথা নিয়ে চিন্তা হচ্ছে, কারণ উনি দমদমের এমপি করে দিয়েছেন অর্জুন সিংকে। ব্যক্তিগত আক্রমণের বাইরে গিয়ে অর্জুন সিংকে এমপি করে দিয়েছেন। সবারই মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যেভাবে ভুল বলতে গিয়ে যেভাবে করছেন, দোষটা পরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা চলছে, সেই চেষ্টাটাতে এই জিনিস থামানো যায় না। খুব সংক্ষেপে এক লাইনে শুভ ময়দার আবেদন, যাতে শাসক দল কড়া হাতে মোকাবিলা করে। প্রথমে শিলভদ্রদা যেটা বললেন সেটার প্রতিবাদ করলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসন পশ্চিমবাংলা বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দাঁড়িয়ে যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়, সেটাই প্রমাণ করে যে এখানে আইনের শাসন চলছে। তারপরেও বলছি, পশ্চিমবাংলায় আমাদের দল সর্বতভাবে মানুষের সঙ্গে থেকেই রাজনীতি করে এবং আগামী দিনেও মানুষের পাশে থেকেই রাজনীতি করবে। রয়ে গেল সেই জায়গা থেকে কি করে বাড়ন্তের জায়গা, নিশ্চয়ই এর উত্তর খোঁজার আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আমাদের সমস্ত অতিথি, তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। এরপর দেখুন শুভদীপ এবং শুক্লার সঙ্গে পেজ 1, সঙ্গে থাকুন।